ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়া ছিল বিএনপির বড় ভুল, মত ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের। তার জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন, সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 5 ধাপে ভোট গ্রহণ, সদর উপজেলার সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। ভোলায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশ কর্মকর্তার মারধর, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, অভিযুক্ত সাময়িক বরখাস্ত। এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য তৈরি, ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ, রাজধানী নিউ মার্কেট নয়াপল্টনে ভেজাল বিরোধী অভিযান। দেখছিলেন শিরোনাম, প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া একটা বড় ভুল ছিল বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। ডক্টর কামালের জনসম্পৃক্ততা, ভোটের অভিজ্ঞতা এবং আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডক্টর কামালের চেয়ে অনেক যোগ্য নেতা বিএনপিতেই আছে। গণফোরাম এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছে বলে মনে করে। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছরের 13ই অক্টোবর বিএনপি, গণফোরাম, জেএসডি সহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ডক্টর কামাল হোসেন। জোটের নেতৃত্ব ডক্টর কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে শুরু থেকেই বিএনপির নেতাদের মধ্যে ছিল মতবিরোধ। তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেননি তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর নড়ে চড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার মতে, ডক্টর কামাল হোসেনকে নেতা বানিয়ে ভুল করেছে বিএনপি। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ভোটের রাজনীতি কখনো করেননি। তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা রূপে কথাবার্তা বলছেন। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। আদর্শগত বিভেদ আছেই, সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না। আমরা শুধু শুধু অন্যদেরকে নেতা বানিয়ে দিয়েছি। আমাদের বিএনপি দলে অনেক সিনিয়র, যোগ্য, ক্যাপাবল নেতা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন তিনি। বিএনপিকে একা পথ চলাই ভালো বলে আমি মনে করি। বিএনপি যথেষ্ট শক্তিশালী দল, আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই। শুধু শুধু নামগোত্রহীন, জনসমর্থনহীন, জনগণের সমর্থন বর্জিত লোকজনকে পাদপ্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই। বিএনপি নিজেই এখন এগিয়ে চলা উচিত। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি নিয়ে আত্মসমালোচনা করে জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এগোতে হবে। ডক্টর কামাল হোসেন ও জোট নিয়ে এমন মন্তব্যের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন গণফোরামের এই নেতা। আমি ওই বিতর্কে এখন যাব না। আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হইতেই পারে, সেটা নেতিবাচক হইতে পারে, ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি, এবং এখনো পর্যন্ত এত বড় ঘটনার পরও, জালিয়াতির পরও মানুষ মনে করে কামাল হোসেন স্যার এই জাতিকে নেতৃত্ব দেবে। আলোচনা সমালোচনা যাই হোক, বৃহত্তর স্বার্থে ঐক্যফ্রন্টের ঐক্য টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী এই নেতা। এই ঐক্যের পরিধি আরো বাড়াতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সংলাপে চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপজেলা নির্বাচনের ফলাফল সরকার পরিবর্তনের ভূমিকা রাখে না, তাই অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। পরে বালাগঞ্জে নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সাইম আহমেদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব সহ ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে। উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে
তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটা নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয়। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব, সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। পরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান তারা। এ সময় নিহত সোহেলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্ট নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, ডিবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে থেকে ক্ষমতায় টিকে থাকে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, সিলেট। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন পর শব্দ পাল্টে বললেন, সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের বর্ধিত সভায় এই কথা বলেন তিনি। এর আগে সকালে সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক স্মরণ সভায় বলেন, ষড়যন্ত্রকারীরা নতুনভাবে চক্রান্ত করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অভাবনীয় জয়ের পর আওয়ামী লীগ যখন বড় পরিসরে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়েও গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে। গতকাল রোববার এক যৌথ সভায় ওবায়দুল কাদের জানিয়েছিলেন আবারও সংলাপে আমন্ত্রণের বিষয়ে। তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। একদিন বাদেই গণভবনে সংলাপ আয়োজনের বিষয়টি স্পষ্ট করলেন স্বয়ং সাধারণ সম্পাদক। সোমবার বিকেলে ১৯ জানুয়ারির মহাসমাবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। গণতান্ত্রিক বিশ্ব যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। ১৯ জানুয়ারির বিজয় সমাবেশে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের দলের কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের ভবিষ্যৎ বিজয় যদি আপনারা চান, তাহলে ভেতরে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল, এটাও প্রমাণ করতে হবে। দুর্ভোগ কিছুটা হবে, সেজন্য আমি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এর আগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বড় বিজয়ের পর বড় চক্রান্ত হতে পারে। যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে তার নেতৃত্বে আমরা অবিচল আস্থা রেখে আমাদের সমস্ত উল্লাস, সমস্ত আত্মরম্ভিকে বাদ দিয়ে আমাদের দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। মানুষের অকুণ্ঠ সমর্থনে এবার সাম্প্রদায়িক শক্তিকে ভোটের মাঠে পরাস্ত করা গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে 17 ফেব্রুয়ারি। সোমবার বিকেলে সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। 5 ধাপে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সদর উপজেলার সব কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম।
উপজেলা পরিষদ গঠন হওয়ার পর প্রথমবারের মতো 460টি উপজেলায় নির্বাচন হয়েছিল 1985 সালে। দ্বিতীয় মেয়াদে 1990 সালে ভোট হওয়ার পর স্থবির হয়ে পড়ে এর কার্যক্রম। 19 বছর পর আবারও সচল হয় উপজেলা ব্যবস্থা। 2009 সালে 475টি উপজেলায় ভোট হয় তৃতীয় মেয়াদে এবং 2014 সালে অনুষ্ঠিত হয় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা 492টি। মূলত প্রত্যক্ষ ভোট হয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই 3টি পদে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে সম্পন্ন করতে হয় এই নির্বাচন। সেই হিসাবে মেয়াদ উত্তীর্ণের পথে উপজেলা পরিষদগুলোর। সোমবার এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এবার 5 ধাপে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচন। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এদিকে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী পুনরায় সংসদ নির্বাচনের সুযোগ নেই বলেও জানান কমিশন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং অফিসার থেকে এগুলো তারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে আসন ভিত্তিক আছে, কিন্তু কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল আমাদের কাছে আমরা সংরক্ষণ করি না। একাদশ জাতীয় সংসদের 50টি নারী সংরক্ষিত আসনে পরোক্ষ ভোটের জন্য আগামী 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হাত পা বাঁধা অবস্থায় 2 বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার। নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযানে দেখা মিলেছে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির চিত্র। ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। খাদ্যে ভেজাল প্রতিরোধে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে 4 জনকে কারাদণ্ড এবং 4,05,000 টাকা জরিমানা আদায় করা হয়। তেল পুড়ে ধারণ করেছে কুচকুচে কালো রং, আর এই তেলেই ভাজা হয় মুখরোচক ফুচকা। চারপাশে ঘুরছে তেলাপোকা। এভাবেই নিম্নমানের উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইন অমান্য করে বিক্রি হচ্ছে বিভিন্ন খাবার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী অভিযানে মিলেছে এমন ভয়াবহ চিত্র, যার দায়ে একজনকে 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। যে তেল ব্যবহার করছেন তা পোড়া তেল। এছাড়াও এখানে স্যানিটেশন এবং হাইজিনের যে বিষয়গুলো তাদের মেনে চলার কথা ছিল, সেই বিষয়গুলো তারা মেনে চলছেন না। এই বিষয়গুলো আমরা দেখলাম যে নিরাপদ খাদ্য আইনের ব্যত্যয়। সোমবার দ্বিতীয় দিনে খাবারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পচাবাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর উপায়ে রান্না সহ বিভিন্ন অভিযোগে নাইটিঙ্গেল মোড়ে নিউ ঢাকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে 15 দিন ও শাহবাগ এলাকায় বিসমিল্লাহ হোটেলের মালিককে 5 দিন কারাদণ্ড দেয়া হয়। 3 দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয় শাহবাগের আজিজ মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিককে। 1 লাখ টাকা করে জরিমানা করা হয় নয়াপল্টনে ডায়মন্ড রেস্টুরেন্ট, কড়াইগোস্ত এবং দস্তরখানা রেস্টুরেন্টকে। এছাড়া আরো 8টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। জরিমানা দিয়ে সেই অর্থটাই আবার কাস্টমারের উপর ইমপ্লিমেন্টেশন করে তারা আবার সেই একই অপরাধ পুনর্বার করে। এই জন্যে আমরা এই মোবাইল কোর্টে কারাদণ্ডের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করছি। এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি সাধারণ মানুষের। তারা যদি শাস্তির আওতায় আসে, তাইলে আমরা জনগণ হয়তো এই ধরনের ভেজাল খাবার খেয়ে অসুস্থ হওয়া থেকে অন্তত রেহাই পাবো। ওনাদের এই বেশিরভাগ শাস্তি হওয়া দরকার। অন্যান্য যারা ক্রাইম করে তাদের চাইতে এরা হচ্ছে বড় সন্ত্রাস। প্রত্যেকটা হোটেলে যেন এরকম অভিযান চালিয়ে তাদেরকে যেই ধরনের শাস্তি দেওয়া দরকার তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বিভিন্ন রোগের পাশাপাশি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। রেস্টুরেন্টের খাবারগুলো সেগুলো দেখা যায় যে অনেক দিন ধরে স্টোর করে রাখছে এবং সেটা টেম্পারেচারটা ঠিক রাখা হচ্ছে না। ওইটা যখনই খাচ্ছি তখনই আমাদের বডিতে গিয়ে দেখা যাবে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে আমাদের ফুড পয়জনিং হতে পারে, আমাদের ডায়রিয়া পর্যন্ত হতে পারে এবং দেখা যায় এর থেকে অনেকে মারাও যেতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চলবে আরো 5 দিন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে আগের 5 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা হিসেবে এইচটি ইমাম, ডক্টর মশিউর রহমানকে অর্থনৈতিক উপদেষ্টা, ডক্টর গহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন বলেও ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুর সমাধান করা সহজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি কথা বলেন। রোহিঙ্গা সমস্যার যৌক্তিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান মন্ত্রী। এই সমস্যা সহজে সমাধান হবে না এবং সেই জন্য আমাদের অনেক কাঠখড়ি কুড়াতে হবে। এবং তবে সুখের বিষয় যে মায়ানমার সবসময় আমাদের বন্ধু রাষ্ট্র এবং তারা বন্ধুত্বের যদি প্রতিফলনটা দেয় তাহলে আমরা খুব খুশি হব আর কি। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, তাদের দেশে ফেরানোর জন্য ইন্টারন্যাশনাল কমিটির একটা গুরু দায়িত্ব আছে। আমার মনে হয় তারা এখনো সেই রকম পালন করেন নাই। সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা ২ আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া বুড়িগঙ্গা নদীকে পুনরায় আগের রূপে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরের ৫৬ নম্বর ওয়ার্ডে যৌথ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন কামরুল ইসলাম। ওই অনুষ্ঠানে কামরাঙ্গীর চর সহ ৫৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের এবং মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে। সরকারি সম্পত্তি দখলকারীরা, নদীর দূষণকারীরা, তারা কিন্তু তাদের কোনো পরিচয় নাই। তারা যখনই যেই সরকার আসে সেই সরকারি দলের কাঁধে সাওয়ার হয়। কাজেই এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে সমাজ থেকে সমাজচ্যুত করতে হবে যারা এই কাজগুলো করে। আমরা সবাই ঐক্যবদ্ধ হব এই নদী দখলকারী, নদী দূষণকারী, সরকারি সম্পত্তি তছরূপকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। ৫০ বছর আগের যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা আমি ফিরে পাইতে চাই এবং তার জন্য নৌবাহিনীকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নৌবাহিনীর নেতৃত্বে কাজ চলছে। ইনশাল্লাহ আমরা বুড়িগঙ্গাকে উদ্ধার করতে পারবো, দখল মুক্ত করতে পারবো, দূষণ মুক্ত করতে পারবো। তদন্ত সাপেক্ষে দোষী শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চলমান বিক্ষোভ এবং অবরোধ স্থগিত করেছে C&F এজেন্ট এবং তাদের প্রতিনিধিরা। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা কাস্টমসের এয়ারপোর্ট রোড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। আমদানি করা পণ্যের শুল্কায়ন এবং ছাড়ের সময় হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক জয়েন্ট কমিশনার ও তার কয়েকজন সহকারীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তোলে C&F এজেন্টরা। পণ্য খালাসে হয়রানি দূর করা, খালাস পর্যায়ে বারবার মালামালের কার্টন না খোলা, অল্প সময়ের সেবা প্রাপ্তি সহ 10 দফা দাবি উত্থাপন করেন বিক্ষোভকারীরা। ছোটখাটো যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করবে, এটা আমাদের কমিশনার আশ্বস্ত করেছেন। আজকের যে ঘটনা, এই ঘটনা তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত করবে আগামী কালকে এবং পরশুদিন। পরশু 11টা পর্যন্ত উনি আমাদের কাছ থেকে সময় নিছে। যদি এই সময়ের মধ্যে ওনাকে অপসারণ না করা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই পোর্ট বন্ধ থাকবে। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাকত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে, জায়গা দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেকিংটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইডের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে, সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে নিষিদ্ধ নছিমন, করিমন, ভটভটি, সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার জন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করছেন পরিবহন শ্রমিক নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা, সিএনজি চালিত নছিমন, করিমন, ভটভটি সহ নিষিদ্ধ 3 চাকার যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই। মহাসড়কে সিএনজি চলতেছে, অটো চলতেছে, এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল, মহাসড়কে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসছিল, এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে। লাইসেন্স ছাড়া রোডে ওঠে, তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই। আটখার মধ্যে তারা যে কোনো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে, তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায়। আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে। তারা জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা। আমরা প্রতি মাসে 500 টাকা মান্থলি দেওয়া হয়। আমরা রিসিপ্ট দিতেছি 20 টাকা করে, আর জন্য 10 টাকা করে, এরা বলে মান্তি করে। পুলিশে 5 থেকে 10,000 টাকা রাখে, এরা মহাসড়কে গাড়ি ছাড়ে, আবার গাড়ি ধরে, আবার গাড়ি মামলা দেয়, মামলা দেওয়ার পর আবার গাড়ি ছাড়ে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। মামলা দিচ্ছে, সরকারি ভাবে তারা ফাইন দিয়ে আসতেছে। ফাইন দিয়ে আসলে আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয়, আবার তারা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে আসলে সে জরিমানা দিয়ে আসে, ওইটার যদি সে চাঁদা মনে করে তাহলে তো হবে না। জেলা বাস মালিক সমিতির নেতা জানান, শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন। অবশ্য পুলিশ সুপার জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে, এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 76 কিলোমিটার অংশে 1 জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত 11 মাসে 36টি সড়ক দুর্ঘটনা হয়। এতে 28 জন নিহত এবং 25 জন আহত হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রবাসের সময় আরো থাকছে, পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকাবাসী।
রাজধানীর আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি আর আতশবাজির ছটা। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় 2 বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার কুয়ালালামপুরে জালানপুডু এবং গোম্বাক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুশন মিয়ার ছেলে মোহাম্মদ শিপন মিয়া, অপরজন একই থানার বাসিন্দা কানাইনগর গ্রামের কালা মিয়ার ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন। নিহত 2 যুবক একই সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন বলে জানা গেছে, তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সারা দেশে একই গতির এবং একই দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। স্যাটেলাইট ব্যবহার করে দ্বীপ অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকায় যে দামে ইন্টারনেট পাওয়া যায় পঞ্চগড়েও আমার সেই দামে ইন্টারনেট পাওয়া উচিত। আমরা এর মধ্যে যে ব্যবসায়ী বিষয়গুলো আছে সেগুলোকে দেখে আমাদের জন্য অঙ্গীকার হতে হবে সারা দেশের প্রতিটি মানুষ যেন একইভাবে একই সাথে একই রেটে ইন্টারনেট ব্যবহার করতে পারে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নকে কানেক্ট করার জন্য যে আয়োজন করার তা প্রায় সম্পন্ন করেছি। দ্বীপ এবং দুর্গম এলাকা সেই সব জায়গাতেও যাতে কানেক্টিভিটি পৌঁছানো যায় তার জন্য আমরা স্যাটেলাইট ব্যবহার করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। রাজধানী সহ আশপাশের এলাকায় সোমবার কোনো ধরনের শ্রমিক বিক্ষোভ দেখা যায়নি। নতুন বেতন কাঠামোর বিষয়ে শ্রমিকদের অবগত করছেন পোশাক কারখানা কর্তৃপক্ষ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর সোমবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা। সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ, আদমজি, ইপিজেড সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে কর্মস্থলে যান শ্রমিকরা। আজকে খুব ভালো পরিস্থিতি, আর কোনো ঝামেলা নাই। গার্মেন্টসে কোনো সুন্দর কাজ করতেছে সবাই মিলে। সংঘাত চাই না, কারণ আমরা শান্তিপূর্ণ চাই, আর আমরা চাই আমাদের কোম্পানি ভালো চলুক, আমরাও ভালো চলবো, দেশও ভালো চলবে। গার্মেন্টসের কর্মকর্তারা জানান, কাজে যোগ দেওয়ার সময় মালিক পক্ষ থেকে মজুরি পুনর্বিন্যাসের বিষয়ে শ্রমিকদের আবারও বিস্তারিত জানানো হয়েছে। গভর্নমেন্ট এই জিনিসটা আবার নতুন করে কিছু রিভাইজ করতেছে, সো এটা থেকে যে ধরনের বেনিফিট পাওয়া যায় আমরা সেটা নেক্সট ইয়ারতে যোগ করে দেব। আজকে সকালে আমরা যখন কারখানা ওয়ার্কার এসেছে, আমাদের ফ্যাক্টরি লেভেলে যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বুঝাইছে যে সরকার গেজেট করেছে, এবং গেজেট অবস্থা যদি কারো আমরা যেটা দিয়েছি তার চেয়ে যদি কেউ কম থাকে ইমিডিয়েটলি আমরা সেটা সমান করে দেব। রোববার পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দেয় মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। নতুন কাঠামোতে 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে 5,257 এবং সর্বনিম্ন 2,700 টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। সরকার পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করে সাভারে সংবাদ সম্মেলন করেছেন পোশাক শ্রমিক নেতারা। পাশাপাশি চলমান আন্দোলনে দায়ের করা মামলা প্রত্যাহারে ভিজিএমইএ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সোমবার সন্ধ্যায় আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে 9টি শ্রমিক সংগঠনের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ বস্ত্র পোশাক শ্রমিক লীগের সভাপতি সারোয়ার হোসেন এক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে, এই শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোন নিরপরাধ শ্রমিক যেন কোনো মামলায় এবং হয়রানির শিকার না হয়। জেকে বসার শীতের সঙ্গে উৎসব ও পার্টিতে চাই মানানসই ডিজাইনের ব্লেজার, কোটি বা স্যুট। বাড়তি চাহিদাকে পুঁজি করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছে বিভিন্ন শীত বস্ত্রের স্টল। জমে উঠেছে বেচাকেনাও। বৈচিত্র্যময় এসব পোশাকে মূল্য ছাড় দেওয়ায় লুফে নিচ্ছেন ক্রেতারাও।
বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বছরের শুরু, তার উপর শীত, তাই উৎসব ও অনুষ্ঠানও স্বাভাবিকের চেয়ে বেশি। শীত আর উৎসব মাথায় রেখে পোশাকেও চাই আধুনিকতা। ক্রেতাদের বাড়তি চাহিদাকে ঘিরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তাই হাল ফ্যাশনের ব্লেজার, কোট ও কোটি এনেছে বিভিন্ন শীত পোশাকের স্টল। মেলায় আসা শীত পোশাকের মধ্যে ছেলেদের আকর্ষণ গুটি রেশম, উলেন, ইন্ডিয়ান হাইসুপি ও চেক কাপড়ের তৈরি ব্লু, ব্ল্যাক ও গোল্ডেন ব্লেজার। অ্যাপ্লিকের উপর ডিজাইন আসছে, তারপর ডিনার কলার উপর ডিজাইন আসছে, চেকের উপর ডিজাইন আসছে। গোল্ড ব্লেজার, বিভিন্ন পার্টিতে যাওয়া, এগুলো তো প্রয়োজন, এই জন্য নিলাম। ব্লেজার নেওয়া হয়েছে বাবার জন্য আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। কাপড়টা ভালোই লাগছে, মানে গরম আর ঠান্ডার মধ্যে পরা, দুইটার মধ্যে পরার মতো উপযোগী। ভালোই, মানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির আছে। মেলায় ক্যাজুয়াল কোটের সঙ্গে ভালো বিক্রি হচ্ছে মোদি, কোট ও কোটি। শিশুদের প্যান্ট সহ ব্লেজার সেটেরও কদর দেখা গেছে। ইন্ডিয়ান কোটিগুলো একটু ভালো চলছে আর এই ক্যাজুয়ালটা ভালো চলছে। বাচ্চার জন্য একটা ব্লেজার কিনলাম 1400 টাকা দিয়ে। বিক্রি বাড়াতে মেলায় অনেক স্টল দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সাশ্রয়ী দাম পেয়ে খুশি ক্রেতারাও। প্রায় 50% ডিসকাউন্ট চলতেছে এখানে মেলা উপলক্ষে। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কিনলাম যেটা ব্লেজার, অনেক সুন্দর আর কি, অল্প প্রাইসে। শীতের ফ্যাশনে ব্যতিক্রমী ডিজাইনের শাল ও কোট কিনতে নারীরা ভিড় করছেন কাশ্মীরি পোশাকের স্টলে। এটা স্পেশালি কাশ্মীরি কোট, এটা পাওয়া যায় না এখানে, পাওয়া যায় মার্কেটে নেই। সর্বনিম্ন আমাদের কাছে আছে 1000 টাকা আর সর্বোচ্চ 10,500 টাকা পর্যন্ত রাখছি। এই সময়টা মানুষ কোট টোট পরতে পছন্দ করে বা কাশ্মীরি শাল প্রেফার করে, তো এই জন্য আর কি এখানে এসে নেওয়া। নিলাম, ভালোই লাগলো, আর আমি সবসময় মেলা থেকে নেই। সারা বছর মার্কেটে বিভিন্ন শীত বস্ত্র পাওয়া গেলেও মেলা উপলক্ষে ভারত ও পাকিস্তান থেকেও এসেছে ঐতিহ্যবাহী বিভিন্ন শীত পোশাক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পৌষের শেষ দিনে নানা আয়োজনে সাকরাইন উৎসবে মাতল পুরান ঢাকাবাসী। সোমবার সকাল থেকেই পুরান ঢাকার আকাশে দেখা যায় রং বেরঙের ঘুড়ি। রাতভর চলে এই উৎসব। বাংলা ক্যালেন্ডারের নবম মাস পৌষকে বিদায় জানিয়ে মাঘ মাসকে বরণ করতে পুরান ঢাকায় পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই উৎসবটি। শাফিন জাহিদের রিপোর্ট। পঞ্জিকা মতে বাংলা পৌষ মাসের শেষ দিন উদযাপন করা হয় পৌষ সংক্রান্তি, আর এদিন মানেই পুরান ঢাকাবাসীর কাছে প্রাণের উৎসব, যার নাম সাকরাইন। 14 জানুয়ারি মানে পুরান ঢাকার আকাশ নানা রং আর বাহারে ঘুড়ির সাম্যবাদ। সোমবার সকাল থেকেই সাকরাইন উপলক্ষে পুরান ঢাকার গেন্ডারিয়া, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর সহ বেশ কিছু এলাকায় আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানোর। শীতের বিকেলে ঘুড়ি কাটাকাটির মধ্য দিয়ে ছোট বড় সবার অংশগ্রহণে উত্তাপ ছড়ায় প্রতিটি ছাদ। এটা যেটা আগেও হয়ে আসছে, এখনো হচ্ছে এবং নেক্সট জেনারেশন আরো হবে। ছোটবেলা থেকে এটা দেখে আসছি, মানে অনেক এনজয় করেছি। এখন এই উৎসবটার দিন যতই যাচ্ছে ততই সার্বজনীন হয়ে উঠছে। বাতাসে দোলা লাগিয়ে আকাশে দাপিয়ে বেড়ানো এসব ঘুড়ি দেখতে পুরান ঢাকায় হাজির হন অনেকেই। ঈদের থেকেও ওরা আমার মনে হয় যে খুব বেশি আনন্দ করে। I see all these wonderful happy people With all the kites and all the people on the rooftops, it's a really great experience. দিনব্যাপী ঘুড়ি ওড়ানো শেষ হলে আকাশ জুড়ে আতশবাজি, মুখে আগুন নিয়ে খেলা কিংবা আকাশে রং উড়ানো এই উৎসবের ভিন্ন মাত্রা যোগ করে। রাতের আকাশ যেন আরো রঙিন হয় হাজারো আলোক ছটা আর ফানুসে। উৎসবের উত্তাপ ছড়ায় তখনও। Fireworks, তারপরে ফানুস উঠছে, এগুলো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করতেছি, সো ইটস প্রিটি নাইস। পুরো বিশ্বে সবাই এটা ব্যাপারে জানছে আর ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আয়োজন করা হবে ঘুড়ি উৎসব বা সাকরাইন। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া ছিল বিএনপির বড় ভুল, মত ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের। তার জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন, সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 5 ধাপে ভোট গ্রহণ, সদর উপজেলার সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। ভোলায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশ কর্মকর্তার মারধর, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, অভিযুক্ত সাময়িক বরখাস্ত।
এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য তৈরি, ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। রাজধানীর নিউ মার্কেট নয়াপল্টনে ভেজাল বিরোধী অভিযান। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।